এই যে মিস্টার, আমাকে একটা ফুল কিনে দিবেন। অপরিচিত কোনো মেয়ের মুখে কথাটা শুনে কিছুটা থমকে গেলাম। চিনি না জানি না, মাঝ রাস্তায় এভাবে একটা মেয়ে আমার কাছে এসে ফুল চাইছে যেন আমি তার পরিচিত কেউ। মেয়েরা, আরে এভাবে কি দেখছেন? এখনই তো ট্রাফিকের ওই লাইটটা লাল হয়ে যাবে। তখন তো আবার গাড়ির গ্লাসটা লাগিয়ে হুট করে চলে যাবেন। মানলাম বড়লোক মানুষ, গরিবদের কথার কোনো দাম দিবেন না নাকি? তাসকিন, আমি, আরে কে আপনি? আমাকে কি চিনেন? আমি আপনাকে ফুল কিনে দিব কেন? আর আমি মোটেও কোটিপতি কেউ না। এটা আমার এক বন্ধুর গাড়ি। দুপুরের ব্যবসা গরম, মানুষজন ঘেমে একাকার। সূর্যটা ঠিক মাথার এক হাত উপরে বসে আগুনের লাভা ঢালছে। ব্যাস, অনেক হয়েছে। এবার যেন ধৈর্যের ধারা ভেঙে যাচ্ছে তোহার। কলেজ থেকে বাসায় প্রতিদিনের মতো সাইকেলে করে ফিরছিল। তখনই রাস্তায় ট্রাফিক জ্যাম শুরু। সাইকেলে করে চলাফেরা করার এই এক সুবিধা, চিপাচাপা রাস্তা দিয়েও খুব সহজেই বের হয়ে আসা যায়। এমন সময় বড় বড় প্রাইভেট কারে বসে থাকা সুদর্শন যুবক যুবতীরাও বেশ হিংসে করে সাইকেলকে। তখনই রাস্তার একপাশে ফুলের দোকানে চোখ পড়তেই থেমে দাঁড়ায় তোহা। এ কি দেখছে সে? এর তো কিছু একটা করতেই হবে। কিন্তু এখন তো তার কাছে বাড়তি টাকাও নেই। তাই তো পাশেই এক গাড়িতে লুকিং গ্লাসটা নামিয়ে বাহিরে তাকিয়ে থাকা এক ছেলের কাছে টাকা চাইতে চলে গেল। একটা ফুল তাকে কিনতেই হবে। তাসকিন, কি হলো, কিছু বলছেন না যে? তো হাত দেখুন, আপনার সাথে বাড়তি কথা বলার আমার সময় নেই। আশেপাশে কাউকে তেমন পাচ্ছিলাম না। আপনাকে দেখে একটু ভদ্র মনে হলো তাই চাইলাম। না দিন অন্তত ফুল কেনার টাকাটা তো দিবেন। তামিমা আক্তার তোহা, বয়স 18, কলেজ প্রথম বর্ষের শিক্ষার্থী, বাবা মায়ের আদরের একমাত্র মেয়ে। মধ্যবিত্ত পরিবারে খুব সাধারণভাবেই বড় হয়েছে সে। গল্পের নায়িকা মোটেও বাকি নায়িকার মতো প্রিন্সেস ডায়ানার ডুপ্লিকেট সর্বসুন্দরী না। সাধারণের মাঝে ভালো লাগবে এমন। তাসকিন, আপনি কি ভিখারি যে টাকা দিব? তোহা অনেক রেগে, আগে আমাকে কোন দিক দিয়ে আপনার ভিখারি মনে হয়? দেখুন, খুব বিপদে পড়ে ফুলের টাকা চাইছি, দিন না। কারো জীবন মরণের প্রশ্ন। এত বড়লোক বন্ধুর গাড়ি নিয়ে চলাফেরা করেন, 20 টাকা দিলে তেমন কি বা হবে আপনার? পরে কোনোদিন দেখা হলে দিয়ে দিব। প্লিজ তাড়াতাড়ি করুন, ট্রাফিক না ছাড়লে ফিরে এসে সব বলবো। না। তাসকিন আর পারছে না। এভাবে কতক্ষণ একটা অপরিচিত মেয়ের সাথে ঝগড়া করা যায়? তাছাড়া মেয়েটা কি জানে তাসকিনকে বা তার পরিচয়? জানলে হয়তো এত কথা বলতো না। বিরক্ত হয়ে পকেট থেকে 500 টাকার একটা নোট ধরিয়ে দিল সে। তোহা এত টাকা দেখে অবাক হলো, তবে কিছু বলার সময় তার নেই। দ্রুত পাশের ফুলের দোকানটায় গিয়ে একটা ফুল কিনে নিল। তাসকিন বসে বসে গরমে ঘামছে আর অপরিচিতা মেয়েটার কাহিনীটা দেখছে। মেয়েটা প্রথমে একটা ফুল কিনলো, তারপর পাশেই বসে থাকা একটা কাপলের কাছে গিয়ে কি যেন বলে ফুলটা ছেলেটার গায়ে ছুঁড়ে মারলো। আর কাঁদতে কাঁদতে চলে এলো। সাথে সাথেই কাপলটার মাঝে ঝগড়া শুরু। এক পর্যায়ে কাপলটার মধ্যে মেয়েটা ছেলেটাকে একটা চড় মেরে সেখান থেকে চলে গেল। আর ছেলেটা হেবলার মতো গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। তোহা, এই মিস্টার, আপনার বাকি 480 টাকা। ভাঙতি এনেছি তাই গুনে দেখুন। তোহার কথায় এদিকে ফিরে তাকায় তাসকিন। মেয়েটা কখন আসল? আবার দেখি টাকা ফেরতও দিচ্ছে। কিন্তু ঘটনাটা কি হলো? না, এত কিউরিসিটি নিয়ে থাকা যায় না। শেষে না পেরে জিজ্ঞেস করে বসলো, ঘটনাটা কি? তোহা বলতে শুরু করলো। তোহা, আসলে ওই ছেলেটা আমার বেস্টুর বয়ফ্রেন্ড। কিন্তু ও দেখি এখানে অন্য মেয়েকে ফুল কিনে দিচ্ছে আর রোমাঞ্চ করছে। তার মানে ও আমার ফ্রেন্ডকে চিট করছে। আমি কিভাবে সহ্য করি বলুন তো? তাই টাকা দিয়ে ফুল কিনে মেয়েটার সামনেই ওই চিটারের গায়ে ফুল ছুঁড়ে মারলাম। আর একটু মিথ্যে অভিনয় করে বুঝালাম ও আমার বিয়ে। একসাথে আমাদের দুজনের সাথে সম্পর্কে আছে।
যেন ওদের মাঝে ঝগড়া বেঁধে যায়। একটু রিভেঞ্জ নিলাম আর কি। আপনি চিন্তা করবেন না, আপনাকে আপনার 20 টাকা পরে যেদিন দেখা হবে ফেরত দিয়ে দিব। কথাগুলো বলে আর 1 মিনিটও দাঁড়ালো না তোহা। দ্রুত সাইকেল চালিয়ে চলে গেল। তাসকিন কিছু বলতে নিয়েও পারল না, সেই সুযোগ হয়ে ওঠেনি। কি চঞ্চল মেয়ে রে বাবা। তবে সবটা শুনে মুচকি মুচকি হাসতে লাগলো তাহকিনের। আচ্ছা, সত্যি কি আবার কোনোদিন দেখা হবে এই মেয়ের সাথে? এই অপরিচিত মেয়েটার কাণ্ড তাকে সারাদিনের চিন্তা থেকে কিছু সময়ের জন্য হলেও মুক্তি দিল। এখন আবার অফিস যেতে হবে, কত কাজ। কিন্তু এই ব্যস্ত রোডে আর কতক্ষণ ট্রাফিকে বসে থাকতে হবে কে জানে। তাসকিন আহমেদ, বয়স 25, মধ্যবিত্ত পরিবারের বেশ ভদ্র এক ছেলে। বাবা মা ও বড় বোনের খুব আদরের। একটা পারফিউম কোম্পানিতে জব করে। গল্পের নায়ক মোটেও কোটিপতি, 10 ফুট সাদা চামড়ায় মোড়ানো না, তবে মোটামুটি। বাকিটা গল্পে জানবেন। সন্ধ্যাবেলা, আকাশায় থমথমে ভাব। রাতের আকাশে বেশ খানিক মেঘ জমেছে। মেঘের ঘন কালো রঙের ছায়ায় যেন পূর্ণিমার চাঁদটাও ডেকে গেছে। মনে হচ্ছে এই আবহাওয়া যেন জীবনের নতুন আসা কোনো ঝড়ের আভাস দিচ্ছে। যেই ঝড় সবকিছু ভেঙে শেষ করে দেয় না, বরং সবকিছু ধুয়ে মুছে নতুন করে জীবনটা গড়ে তোলে। বাতাসেও এখন একটা বেশ ঠান্ডা গন্ধ। এসবই খাটের উপর জানালার পাশে বসে ভাবছে তোহা। এরকম আবহাওয়া চঞ্চল মেঘেও কিছু সময়ের জন্য ঠান্ডা করে দিয়েছে। তবে হঠাৎই এই সুন্দর বৃষ্টি বিলাসে যেন বাধা এসে পড়ল। কিসের যেন একটা গন্ধ আসছে পচা পচা। তোহা পিছন ফিরে তাকাতে না তাকাতেই নাকের উপর ঠাস। 5 মিনিট পর তোহা ধীরে ধীরে নিজের চোখ মেলছে। দেখে আম্মু পাশে বসে মুখে পানি ছিঁড়ে দিচ্ছে। আস্তে করে উঠে বসে সে। এত দুর্গন্ধ কোনো কিছু থেকে আসতে পারে তা তোহার জানা ছিল না। দুর্গন্ধের কারণেই মূলত গা গুলিয়ে তোহা জ্ঞান হারায়। তামান্না চৌধুরী, তোহার মা, চোখ মেলেছেন নবাবজাদি। আশা করি আপনার শিক্ষা হয়ে গিয়েছে। তোহা, কিসের শিক্ষা মা? তামান্না, সব সময় কলেজ থেকে এসে শু খুলে ঘেমে যাওয়া গন্ধে ভরা মোজা দুটো খুলে টেবিলে ছুঁড়ে ফেলে দিয়ে আসিস। কয়দিন বলেছি এক কথা? কলেজ থেকে এসে আগে মোজা ধুতে বলেছিলাম নাকি বল? দেখ কি দুর্গন্ধ ছড়ায় সেগুলো। আমিও আজ প্রতিদিনের মতো ইচ্ছে করে ধুইনি। সেটাই একটু আগে তোর নাকের কাছে ধরেছিলাম। তোহা আর কিছু না বলে শুধু অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ের দিকে। আজ তার শিক্ষা হয়েছে। এমন মাই দরকার ঘরে ঘরে। তবে আর কোনো ছেলে মেয়ে বিগড়ে যাবে না। মোজা না ধোয়ার শাস্তি যদি একদম অজ্ঞান করে দেয়া হয়, তবে তো থাকার কিছু ভাবতেও চায় না তোহা। এখন তার রোমান্টিক বৃষ্টি বিলাসের মুডটা অফ করে পড়াশোনার মুড অন করতে হবে। নয়তো আবার মায়ের দ্য অ্যানাবেলা কামস হোম মুড অন হয়ে যাবে। তোহা আস্তে করে বইটা নিয়ে পড়ার টেবিলে বসে পড়ল। অন্যদিকে অফিসের সেকেন্ড ফ্লোরটা এখন পুরো খালি। রাত বাজে প্রায় 11:30টার মতো। বাকিরা বাসায় ফিরলেও ফিরে যায়নি তাসকিন। মাকে ফোন করে বলে দিয়েছে ফিরতে দেরি হবে। ফিরেও বা কি লাভ? এত চিন্তায় এমনিতেও রাতে ঘুম হবে না। তাদের কোম্পানি নতুন একটা পারফিউম বানাতে যাচ্ছে, যেটা সাধারণত কাপল সেট হিসেবে বিক্রি হবে। পারফিউমের বোতলের ডিজাইন থেকে প্যাকিং, গিফট বক্স কিভাবে কি সাজানো হবে সব আগে থেকেই রেডি। তবে সমস্যা হচ্ছে পারফিউমটা নিয়ে। কোম্পানির সিইও মিস্টার শুভ্র শেখের একটাই শর্ত, পারফিউমের সুগন্ধিটা যেন সবচেয়ে আলাদা হয়। ইন্টারন্যাশনাল ভাবে যেন বেশ নাম ও আয় দুটোই হয় সেটার দ্বারা। তবে এমন পারফিউম সবাই মিলে বানাবে কি করে, এটা নিয়ে শুভ্র শেখের কোনো মাথা ব্যথা নেই। তার একটাই কথা, আগামী 1 মাসের মধ্যে নতুন পারফিউম বানাতে না পারলে একদম ম্যানেজার থেকে অফিস কর্মী সবাইকে বের করে দিবে সে। আজকালকার যুগে বেকার অবস্থায় চাকরি খোঁজা আর গোবরের মাঝে হীরার টুকরা খোঁজা একই কথা। এইদিকে পুরো পরিবারের দায়িত্ব তাসকিনের মাথায়। মা আবার বিয়ের প্রেশারও দিচ্ছে। ধুর, আর কিছু ঢুকছে না মাথায়।
মিস্টার শুভ্র বলে দিয়েছে দুদিনের মাঝেই অফিসের পারফিউম বানানোর গবেষক থেকে অফিসের কর্মীগণ সবাইকে একটা করে ইউনিক পারফিউম বানানোর আইডিয়া নিয়ে আসতে হবে, নয়তো সবারে মাসে স্যালারি কাটা। আর কিছু না ভেবে তাসকিন নিজের ডেস্কেই মাথা রেখে ঘুমিয়ে গেল। বাহিরের ঝড় যেন তার জীবনের ঝড়কে ইঙ্গিত দিচ্ছে। আকাশে তোকা তোকা ফুলের মতো সাদা মেঘগুলো খেছে। সূর্যের হালকা কিরণে রাস্তায় জমে থাকা পানির কণা চিকচিক করছে। চারপাশে যেন আলাদা একটা সুগন্ধি। বৃষ্টির পানিতে কিছু একটা তো আছে, যার ফলে বৃষ্টি শেষে একটা সতেজ ঘ্রাণ চারপাশে ছড়িয়ে পড়ে। তোহাও সকাল সকাল মুখ হাত ধুয়ে ছাদে চলে গেল বেলি ফুল গাছ ও গোলাপ গাছগুলো দেখতে। আহারে, ঝড়ে বেচারা গাছগুলোর অনেক ফুল ছিঁড়ে গিয়েছে। নিচ থেকে কিছু গোলাপ আর বেলি ফুল কুড়িয়ে নিল তোহা। নাকের কাছে এনে সুবাস নিতে লাগলো। কি সুন্দর ঘ্রাণ! বৃষ্টি প্লাস গোলাপ প্লাস বেলি, সব মিলে তোহার মনে হচ্ছে সে কোনো অন্য জগতে গেছে। এ সময় একটা বাংলা ব্যান্ডের গান হলে মন্দ হয় না। তোহা গাইতে লাগলো। খোলা চোখ হানা কর বন্ধ, বাতাসে ঠান্ডা গন্ধ বই বেড়ায় ঘরের বাহিরে। আসো ছোট্ট একটা গান করি, যাতে ঘুম পাড়ানি মাসি এসে হাতখানা দেবে কপাল ভরে। ভয় নিয়ে আছি আমি পাশে, হাতখানা ধরে আছি এসে। কোলেতে আমার মাথা তোমার, অন্ধকার রাত নিঃসুপ সব। জোনাকির দল আজও জেগে আছে, তারা হয়ে অপেক্ষায় তোমার ঘুমে। হাতে রেখে হাত দেখে ঘড়ি, বসে অপেক্ষা করি। এমন সময় মায়ের ডাক, কলেজ যাওয়ার সময় হয়ে এসেছে। কেন জানি তোহার আজ কলেজ যেতে ইচ্ছে করছে না, তবুও যেতে হবে। আর 1 মাস পরেই কোরবানির বন্ধ, তারপর এক্সাম। এখন না চাইলেও রেগুলার যেতে হবে। তোহা নিচে নেমে গেল কলেজের উদ্দেশ্যে। তাসকিন রাস্তার পাশ দিয়ে আনমনে হেঁটে যাচ্ছে। সকাল সকাল অফিস থেকে বেরিয়ে গিয়েছে সে। হঠাৎ করেই শুভ্র দুদিনের জন্য অফিসের সবাইকে ছুটি দিয়ে দিয়েছে। যাকে বলেও একদিন ছুটি নেওয়া যায় না, সে নিজ থেকে সবাইকে আজ ছুটি দিয়েছে। তারও অবশ্য একটা কারণ আছে। এই 2 দিন সবাই যেন নানান জায়গায় ঘুরে নানান ফুল পাতা অন্য কিছু থেকে একটা ইউনিক পারফিউম বানানোর আইডিয়া পায়, নয়তো সবার চাকরির 12টা। তাসকিন এসব ভাবতে ভাবতে রাস্তা দিয়ে হাঁটছে। হঠাৎ তার মনে একটু কেমন যেন ফিল হলো। পাশে তাকাতেই দেখে একটা মেয়ে সাদা কলেজ ড্রেসও পরে সাইকেল চালিয়ে গান গাইতে গাইতে যাচ্ছে। মেয়েটাকে চেনে চেনা লাগছে, কালকের ওই মেয়েটা না? তোহাও তখন তাসকিনের দিকে তাকায়। আরে ওই ছেলেটা না? দুজনেই অজান্তে মুচকি হেসে দেয়। তোহা সাথে সাথে সাইকেল ঘুরিয়ে তাসকিনের কাছে যায়। 20 টাকা ফেরত দিতে হবে। তোহা, ভাগ্যিস আপনাকে পেয়ে গেলাম। এই নিন আপনার 20 টাকা। তাসকিন, আরে না না, আমার 20 টাকা ফেরত লাগবে না। আপনি কলেজের ছাত্রী, এই টাকাটা আপনার কাছেই থাক। তোহা, এক্সকিউজ মি। এই তোহা কারো কাছ থেকে ধার নিলে তা ফেরত না নিয়ে থামে না। টাকাটা রাখুন, অন্যদিন আবার লাগলে কারো হেল্প করবেন। তাসকিন আগে থেকেই বুঝেছে মেয়েরা কতটা ঘাটতেরা, তাই টাকাটা রেখে দেয়। তোহা সাথে সাথে ব্যাগ থেকে একটা শপিং ব্যাগ বের করে তাসকিনকে গিফট দেয়। তাসকিন, এটা কি? তোহা, আমার গাছের গোলাপ আর বেলি ফুল। এটা আমার সেই ফ্রেন্ডের তরফ থেকে যার এক্সকে কালকে আমি শিক্ষা দিলাম। রাতে ওর সাথে কথা হয়েছিল, ও সবটা শুনে বেশ খুশি হয়েছে। আর আমাকে বলেছিল আপনার সাথে দেখা হলে যেন কিছু ফুল উপহার দেই ওর তরফ থেকে। তাসকিন, তা বুঝলেন কি করে আজই আমার সাথে দেখা হবে? তোহা, জানি না, এমনি মনে হলো, হয়তো কোইন্সিডেন্ট। আচ্ছা, কালকের জন্য ধন্যবাদ, বাই। তোহা তাসকিনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে একটানে সাইকেল নিয়ে চলে গেল। তাসকিন একটা থ্যাঙ্কসও বলতে পারলো না, শুধু ব্যাগ থেকে ফুলগুলো বের করে সুবাস নিতে লাগলো। বেলি ও গোলাপের সুবাস মিলে যে একটা ঘ্রাণ আসে না,
সেটা অসাধারণ। তাসকিন ফুলগুলো নিয়ে একটা হাসি দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। ক্লাসের বাহিরে দোকান ধরে এক পায়ে দাঁড়িয়ে আছে তোহা আর সানজিদা। এটা তাদের ক্লাস টিচারের কাছ থেকে পাওয়া শাস্তি। কারণটা হলো ক্লাস ক্যাপ্টেন, স্যারের একমাত্র প্রিয় ছাত্রী বা চামচা আরিফা। এই মেয়ের সাথে তোহার এমনিতেও ভালো সম্পর্ক না, তার উপর এই মেয়ে আজকে সুযোগ পেয়েছে ঝামেলা করার। সকালে যখন তোহা তাসকিনকে ফুল দিচ্ছিল তখন আরিফা দেখে ফেলছে, আর সোজা ক্লাস টিচারের কাছে নালিশ। স্যারের কাছে প্রাইভেট পড়ার সুবিধার্থে স্যার তার কথাই শুনবে। তোহাকে কিছু বলার সুযোগও দিল না। কলেজে আসার সময় ছেলেদের সাথে আড্ডা দেওয়ার অপরাধে এটা তোহার শাস্তি, সাথে বান্ধবী সানজিদাও খামাখা শাস্তি পাচ্ছে। কিছুক্ষণ পর স্যারের ক্লাস শেষ। প্রথমবার তাই শাস্তি কম হয়েছে। পরে কখনো কোনো ছাত্রী আসা যাওয়ার সময় এমন করলে আরো বড় শাস্তি হবে। এই কলেজে নিয়ম কানুন সব খুব কড়া। সানজিদা, চল এখন গিয়ে বেঞ্চে বসি। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে। তোহা, তুই যা, আমি আসছি। সানজিদা, দেখ তোহা, এমনিতেই স্যারের চোখে আমরা খারাপ হয়ে গিয়েছি। এখন নতুন করে কোনো ঝামেলা করিস না। তোহা, তুই চুপ থাক। এই তোহা কি জিনিস আজকে দেখবি। টিফিন টাইম। ক্লাসে খুব কম ছাত্রী, 2-3 জন। তারাও খাবার নিয়ে ব্যস্ত। এই তো সুযোগ, এই সুযোগকেই কাজে লাগাতে হবে। তোহা ধীরে ধীরে আরিফার বেঞ্চের কাছে গেল আর নিজের কাজটা করে ফেলল। কিছুক্ষণ পর ক্লাস টাইমে স্যার ভিতরে ঢুকতেই সবাই সালাম দিতে দাঁড়িয়ে গেল। দাঁড়ালো না শুধু আরিফা, অনেক চেষ্টা করেও পারল না। পারবে কি করে, এফ্রনটা যে আটকে আছে বেঞ্চের সাথে। কেউ একজন ইচ্ছে করে তার বেঞ্চে চুইংগাম লাগিয়ে রেখেছে, না দেখে বসতেই বিপদ। তবে এই কাজ যাকে করেছে তার সম্পর্কে ঠিকভাবে বিচারও দিতে পারছে না, কারণ ক্লাসের অনেকেই তাকে অপছন্দ করে। তার মাঝে কে এই কাজটা করছে তা ঠিক বলা যায় না। বাকিটা ক্লাসও আরিফাকে চুপচাপ করেই কাটাতে হলো। এসব দেখে অবশ্য সানজিদা ভালো করেই বুঝেছে কাজটা কার হতে পারে। মা, তুমি এসব কি বলছো? মাথা ঠিক আছে তোমার? পুরো রুমে কিছুক্ষণ পিনপিন নীরবতা ছিল। নীরবতা ভেঙে সবার আগে এই কথাটা বলে উঠল তোহা। কিছু সময় আগেই কলেজ থেকে ফিরে গোসল খাওয়া শেষে ঘরে শুয়েছিল সে। হঠাৎই বাবা মা দুজনেই গভীর মুখ নিয়ে রুমে আসায় তোহা কিছুটা ভড়কে যায়। আরিফা আবার বাসায় বিচার দেয়নি তো, তবে তাকে অবাক করে দিয়ে তার বাবা মা তাকে বিয়ের কথা বলে, তাও মাত্র 2 দিন পর, কোনো অনুষ্ঠান ছাড়া ঘরোয়া ভাবে। তোহার মা, তুমি ঠিকই শুনেছ, আমরা খুব সাধারণ ভাবেই তোমার বিয়েটা দিতে চাই। আমার স্কুল লাইফের এক বান্ধবীর সাথে কদিন আগে দেখা হয়েছে, সে বেড়াতেও এসেছিল বাড়িতে। তার তোমার ছবি দেখে পছন্দ হয়েছে, তাই তাড়াতাড়ি শুভ কাজটা সেরে ফেলতে চায় সে। আর তারা কিছুটা ধার্মিক, তাই এই বড় করে অনুষ্ঠান তারা করতে যাচ্ছে না। তবে তুমি ভেবো না, তোমাকে সব ভরপুর দিয়েই তারা নিয়ে যাবে। ছেলেটা ভালো, আমিও চাই বিয়েটা তাড়াতাড়ি হোক। তোহার বাবা, তুই ভেবে চিন্তে উত্তর দিস মা, তোকে আমরা জোর করব না। তোহার তাড়াহুড়ো করে, মা আমি রাজি। বাবা মা তোহাকে হুট করে বিয়ের কথা বলে ভেবেছিল তোহা খুব অবাক হবে, তবে তোহার এভাবে রাজি হওয়াতে তারা বেশি অবাক। কিছু না বলেই বাবা মা পাশের রুমে চলে গেল। তোহা, জানি তোমরা খুব অবাক হয়েছো আমার কথায়, কিন্তু আমি কেন রাজি হয়েছি আমি জানি। এমন এটিও সামনে এক্সাম, কিচ্ছু পারি না, এই সুযোগে বিয়েটা করাই ভালো। রেজাল্ট খারাপ হলে বলবো জামাইয়ের দোষ, এটা পড়তে দেয়নি। কিন্তু যার সাথে বিয়ে হচ্ছে সে মানুষটাই বা কেমন, দেখতেই বা কেমন, আরো কত চিন্তা। ধুরা নিতে পারছে না এসব তোহা। এখন শুধু বিয়ের দিনের অপেক্ষা। একটা হাফ হাতার গেঞ্জি হবে ভাইয়া, এত গরমে শাড়ি পরে ঘুমাতে পারবো না। সদ্য বিয়ে করা নতুন বউয়ের মুখে এমন কথা শুনে ভেবাচেকা খেয়ে গেছে তাসকিন। তোহার সাথে বিয়েটা তাসকিনেরই হয়েছে,
খুব সাদামাটা ভাবে কলমা কাবিন করে বউকে নিয়ে এসেছে তাসকিনরা। দুই পরিবারই গুটি কয়েক মানুষ ছাড়া কাউকে তেমন জানায়নি। তাসকিন তোহাকেই বুঝতে পারছিল না এভাবে চুপি চুপি বিয়ে করার কারণটাই কি। তবে আল্লাহ ভাগ্যে যা লিখেছেন তা তো হবেই। তোহা উঠার কি সব ভাবনায় যে ডুবে যান আপনি কে জানে। একটা গেঞ্জি দিন না, গরম লাগে। তাসকিন না মানে, আজকের রাতটা শাড়ি পরে থাকলে হয় না। আর আমাকে প্লিজ ভাইয়া ডাকবেন না। তোহা কেন, রাতে কি নতুন করে বিয়ে করবেন নাকি আরেকটা যে দুই বউকে পাশাপাশি বসিয়ে দেখবেন কে বেশি সুন্দর। তাসকিন মনে মনে দূর কোন মেয়ের পাল্লায় পড়লাম, এত চঞ্চল, আবার এমন ভাব করছে যেন কিছু বুঝে না। বিয়ে করেও সিঙ্গেল থাকবো নাকি। মাঝে কেন সবকিছু তাড়াতাড়ি করলো। আচ্ছা হয়েছে বসুন আমি দিচ্ছি। তাসকিন বেচারা আর কি করবে, মাত্র রুমে ঢুকলো, বউ সালাম দিয়েই গেঞ্জি যাচ্ছে। এই পাগল মেয়েকে নিয়ে নাকি আবার সারা জীবন সংসার করতে হবে। কি আশা নিয়ে ঢুকছিল বেচারা। ভেবেছে এক হাত লম্বা গোমটা দিয়ে লজ্জার সাথে তোহা খাটের মাঝে বসে থাকবে। তা না, উল্টা গোমটা খুলে খোপা খুলে বসে বসে সেলফি তুলছিল সে। তা দেখে তাসকিনের রিয়েকশন। মেয়েদের অবশ্য খোলা চুলেই সুন্দর লাগে। সব ভাবা ছেড়ে তাসকিন একটা গেঞ্জি খুঁজে তোহাকে দিল। তাসকিন আড়রে এগিয়ে করছেন, চোখ দিকে। তোহা কি করলাম আবার। তাসকিন আমার সামনে শাড়ি খুলছেন কেন। তোহা দূর, আপনার সাথে এখন আমার রোমাঞ্চ করার মুড নেই একদম। আগে কয়েকদিন প্রেম করেনি তারপর। আমি তো জাস্ট কাপড় পাল্টাচ্ছিলাম। তাসকিন বললেই তো পারতেন, রুম থেকে বারান্দায় চলে যেতাম। তোহা আহারে জামাই আমার, কত ইনোসেন্ট, কত ভদ্র। কাপড় পাল্টানো শেষে তোহা লম্বা করে খাদা গায়ে দিয়ে শুয়ে পড়ল। তাসকিন অসহায়ের মতো তাকিয়ে আছে। তোহা কি কিছু বলবেন। তাসকিন না মানে, আমরা কি এখন ঘুমিয়ে যাব। তোহা আরে না না, পলান্টুক খেলবো। আপনি লুকান আমি খুঁজবো। তাসকিন কি। তোহা যেমন প্রশ্ন করেছেন তেমন উত্তর দিলাম। এত কথা না বলে ঘুমিয়ে পড়ুন পাশে, আর মাঝখান থেকে কোলবালিশ সরাবেন না। তাসকিন আচ্ছা। তোহা মনে মনে আহারে, শোনাগো আমার, খুব কষ্ট হচ্ছে মনে হয়। এইটুকু জ্বালা সহ্য করতেই হবে, তবেই না লাভ স্টোরি হিট হবে। অন্ধকার এক রুম, চারপাশে ভাঙা কাজ পড়ে আছে। রুমের এক কোণে ফ্লোরে বসে ঝিমুচ্ছে মদ্যপানরত এক যুবক। এক হাত দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে, অন্য হাতে একটা মেয়ের হাসি মুখের ছবি। ছেলেটা কেন, কেন আমাকে ছেড়ে চলে গেলে তুমি। ছাড়ব না আমি, কাউকে ছাড়ব না। যারা তোমাকে এভাবে গোপনে অন্য কাউকে দিয়ে দিয়েছে তাদের আমি ছাড়ব না, কক্ষুনি ছাড়ব না। জাস্ট ওয়েট এন্ড সি, আমি ঠিক কি কি করি। তোমাকে আমার থেকে যে আলাদা করবে তাকে আমি একদম শেষ করে দিব। তোমার পরিবার সব ভুললেও আমি ভুলবো না, আর কাউকে ভুলতে দিব না। আমাকে খুব খারাপ ভাবে তারা, তাই না? তাই তোমাকে আমার হতে দেয়নি। যা ইচ্ছা ভাবুক, তোমাকে তো আমি নিজের করেই নিব, করবই। সকালবেলা শ্রবণ ধারায় এত চেনা কি খুঁজে পাও, যা আমার মাঝে নেই এক বিন্দু পরিমাণ। আমার সরল রেখার চিন্তাধারায় আড়াড়ি করে দাগ কাটো কেন, নাকি কাঁদিয়ে আমাকে সেই চোখে জলেই বেজো। তৃষ্ণার্ত হৃদয়ে শুধু আমি মরিচিকার মতো। তবে তাই যদি হয়, করি না কো ভয়, জানি আধার রাত ঘনিয়ে হবে। সূর্যোদয়, আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ, যাকে নিরন্তর পাহারা দেয় এক কাটারও বাগান। বাহ, আপনি তো খুব সুন্দর গাইতে পারেন। তোহা আপনি কখন উঠলেন।
তাসকিন, আপনি যখন নামাজ পড়তে উঠেছিলেন আমিও তার একটু পরে উঠছি। তোহা, ও তাসকিন, আবহাওয়াটা খুব সুন্দর তাই না? ঠান্ডা ঠান্ডা। রাত 3টা থেকেই ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে, গাছগুলোও ভিজে গেছে। তোহা, একটা কথা বলবো? তাসকিন, হ্যাঁ বলো। তোহা, আচ্ছা, আমাদের বিয়ের দিন আরিফাও গিয়েছিল। মুখ গোমরা করে। ও আপনার কি হয়? তাসকিন, আমার কাজিন। তুমি চিনো ওকে? তোহা, হ্যাঁ, খুব ভালো করে। ওর মতো পেতনিরে আমি চিনব না, তোকে চিনবে। এমন সময় দরজায় নক করার আওয়াজ এলো। দরজা খুলে দেখে তনু, তাসকিনের আপন বোন, এসেছে ওদের ডাকতে। তনু, কি ভাবি? রাত কেমন কাটলো? আমি তো ভাবলাম এখনো ঘুমাচ্ছ, তা দেখি তাড়াতাড়ি উঠে গেলে। তোহা, আরে তুমিও না। তনু, আরে আমরাই তো। বল না। ভাইয়া কি করছে? তাসকিন, একটা থাপ্পড় মেরে পাকামো ছাড়িয়ে দিব। বাচ্চা মানুষ, ছোটর মতোই থাকবি। আমি এখানে আছি ভুলে গেছিস? পাকনা কোথাকার। তনু, দেখ ভাবি কেমন করে। তোহা, থাক না, ওকে কিছু বলবেন না। আর আপনি আমাকে একবার তুমি, একবার আপনি না বলে যে কোনো একটা বলুন। তনু, এই হাতির কথা বাদ দেও ভাবি। চলো নিচে যাই। তাসকিন, নিজে পেতনি হয়ে আমাকে হাতি বললি? তনু, ভাবি চলো, ভাইয়ার অফিস থেকে অনেকে এসেছে তোমার জন্য, তোমাকে দেখবে। তাসকিন, মাথায় কাপড় দিয়ে ভদ্রভাবে যেও। আমার অফিসের বসমি শুভ্র এসেছেন হয়তো। আর ড্রেসিং টেবিলের উপর একটা নেকলেস আছে, করে নিও। তাসকিন আর কিছু না বলে নিচে চলে গেল। তনু তো তোহার সাথে মজা নিতে লাগলো তাসকিনের দেয়া গিফট নিয়ে। পরে অবশ্য একটা হালকা মিষ্টি কালারের শাড়ি পরিয়ে তনু তোহাকে সাজিয়ে দিয়েছে হালকা। তনু চেয়েছিল তোহা চুলগুলো খুলে নিচে যাক, তবে তোহা তাসকিনের কথায় মাথায় ভালো করে আঁচল পেঁচিয়ে নিচে গেল। আসসালামু আলাইকুম। আপনারা বসুন, আমি চা নিয়ে আসছি। মাসুদ, আরে আরে ভাবি, আমরা তো আপনার ভাই বোনের মতোই, খামাকা কষ্ট করতে হবে না। আপনিও বসুন, একটু গল্প গুজব করি। তাসকিন অবশ্য তোহাকে ইশারা দিয়ে বুঝিয়ে দিয়েছে যেন চা নিয়ে আসে। তোহাও চুপচাপ চলে যায় নিজের শাশুড়ির কাছে রান্নাঘরে। সবাই গল্পগুজব করলেও একজন খুব চুপচাপ বসে আছে। সে শুধু গভীরভাবে তোহাকে দেখে যাচ্ছে। না জানি কোন ঝড় সে নিয়ে আসবে তোহার জীবনে। বিয়ের আগে কজন পুরুষের সাথে রাত কাটিয়েছো তুমি? এজন্যই বলি, বিয়ের 1 সপ্তাহ হতে চললো, কাছে কেন আসতে দাও না? বিয়ের 1 সপ্তাহর মাথায় নিজের স্বামীর মুখে এমন কথা শুনে থমকে যায় তোহা। কি বলছে এসব তাসকিন? ও তো মজার ছলে এমন কথা বলার ছেলে নয়। স্নিগ্ধ রাত, আকাশটা আজ বড্ড অসহায়। চাঁদের কোনো দেখা নেই, চারিদিকে ধেয়ে আছে অসীম অন্ধকার। তবে সুবাসের কমতি নেই কোথাও। একটা আলাদা ফুলের ঘ্রাণে ভরে আছে পুরো বাড়ি। আজ বাসায় কেউ নেই। তনুরায় বান্ধবীর বার্থডে পার্টিতে গিয়েছে সবাই। তোহাকে নিতে চাইলেও সে যায়নি। আজ কি করে যাবে সে? আজ যে তার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। পুরো বাড়িটাকে আজ মোমবাতি দিয়ে সাজিয়েছে তোহা, সাথে রুম স্প্রে দিয়ে দিয়েছে সবখানে। রাতের অন্ধকারে নিজেকে আজ সে সাজাবে এক পরীর মতো। নিজেকে উজাড় করে দিবে ভালোবাসার মানুষটার কাছে। এই তো দেখতে দেখতে 1 সপ্তাহ হয়ে গেল বিয়ের। বিয়েটা পারিবারিক ভাবে হলেও তাসকিনের প্রতি তার ভালোবাসাটা বেশ খানিকটা জমে গিয়েছে। এই 1 সপ্তাহে কম জ্বালায়নি সে তাসকিনকে। যে কোবার কাছে আসতে চেয়েছে এক একটা অজুহাতে দূরে ঢেলে দিয়েছে। কারণ সে চেয়েছিল তাদের প্রথম রাতটা স্পেশাল হোক। বেচারা ছেলেটা এতটাই ভদ্র, নিজ থেকে মুখ ফুটে কিছু বলেনি তোহাকে। বলেনি একবারও ভালোবাসি। একবারও বলেনি সে কতটা কাছে যায় তোহাকে। তবে তোহা সবটা বুঝতো। বুঝেও না বুঝ সে যে থাকতো। আজ আর দূরে সরাবে না তোহা তাসকিনকে। একটা পবিত্র সম্পর্কে নতুন করে শুরু করবে।
আজ তোহা নিজেকে সাজিয়েছে, এক অপরূপ রূপে সাজিয়েছে, এমন সাজ যা যে কোনো মানুষকেই মোহে ফেলে দিতে পারবে। তাসকিনের পছন্দের রঙের শাড়ি পরেছে সে, দুহাত ভর্তি রেশমি চুড়ি, সামনে কিছু অবাধ্য চুল উঠছে, পিছে খোপা করা, খোপায় তাসকিনের পছন্দের বেলি ফুলের মালা, চোখে গাঢ় কাজল, ঠোঁটে টকটকে লাল লিপস্টিক, কানে বড় বড় ঝুমকো, শরীরেও পারফিউম দেয়া। তা অবশ্য তাসকিনের অফিসের বসও যেদিন বাসায় এসেছিল ওদের গিফট করেছিল। এমন সময় সদর দরজায় করা নড়ল। তোহার বুঝতে বাকি নেই তার কাঙ্ক্ষিত মানুষটা এসে গিয়েছে। নিজেকে একটিবার আয়নায় দেখে বাড়ি জমা দরজা খুলতে তাসকিনকে দেখেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল তোহার। তাসকিনকে এমন দেখাচ্ছে কেন? কেমন উস্কো খুস্কো লাগছে, মুখমরার চোখগুলো ফুলে গিয়েছে, মনে হচ্ছে খুব কেঁদেছে। তোহার দিকে একবারও ফিরে তাকালো না তাসকিন। চুপ করে বাড়ি ঢুকে সোজা নিজের রুমে চলে গেল। তোহাও অধীর আগ্রহে ওর পিছু গেল, অবশ্য বেশ খানিক অভিমান নিয়ে। একটু ফিরেও তাকালো না মানুষটা। রুমে ঢুকতেই তাসকিনের অমন কথায় থমকে যায় সে। তাসকিন, এভাবে ড্যাব ড্যাব করে তাকানোর কিছু নেই। তোমার এই ইনোসেন্ট চেহারার পিছনে লুকিয়ে রাখা জঘন্যতম চেহারাটা আমি চিনি। তোহা, কি বলছো তুমি তাসকিন? তোমার মাথা ঠিক আছে? তাসকিন, ঠিকও তো এতদিন ছিল না। তাই তো তোমার মতো একটা মেয়ের সাথে বিয়ের মতো পবিত্র সম্পর্কে জড়িয়ে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। ভাবিনি তুমি এতটা নিচ। তোহা, দেখো তাসকিন, অনেক হয়েছে। তুমি এভাবে আমার সাথে কথা বলতে পারো না। তাসকিন, তো তোমার মতো মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয়? একটা ছেলের সাথে মিথ্যে প্রেমের অভিনয় করে, শারীরিক সম্পর্কে জড়ালে, আর বিয়ে করলে আমায়। কেন আমার মতো একটা ছেলের জীবনটা নষ্ট করলে? নিজের এই নষ্ট চরিত্রটা নিয়ে কেন আমার জীবনে এলে? তোহা, ব্যাস, আমি আর নিতে পারছি না তাসকিন। তুমি হুট করে আমার নামে এমন জঘন্য অপবাদ কি করে দিতে পারো? বিশ্বাস করো, আমি পবিত্র। তাসকিন, চুপ। আর একটা কথাও বলবে না তুমি। এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাও। আর কোনোদিন আমার সামনে আসবে না। তোহা, এত রাতে আমি কোথায় যাব তাসকিন? আর কেন তুমি এমন করছো? তাসকিন, কেন করছি? তাহলে দেখ এগুলো কি। একথা বলেই তাসকিন তোহার হাতে কিছু ছবি তুলে দিল। তোহাও যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ছবিগুলোতে একটা ছেলে একটা মেয়ের সাথে খুব বাজে অবস্থায় আছে। মেয়েটার চেহারাতে তোহার ফেস বসানো। তোহা বারবার তাসকিনকে বোঝাতে লাগলো এইসব ফেক। কিন্তু তাসকিন রাগের বসে কি করছে কিচ্ছু বুঝছে না। হাত ধরে তাসকিন বের করে দেয় তোহাকে। একবারের জন্য ফিরে তাকায় না তোহার দিকে। কি হবে এর শেষ পরিণতি? এই যে মেয়ে, এক রাতের রেট কত তোমার? হঠাৎ এমন কথা শুনে থমকে দাঁড়ায় তোহা। পিছ ফিরে দেখে কিছুটা দূরেই কিছু বখাটে ছেলে দাঁড়িয়ে আছে। কথাটা যে তোহাকে উদ্দেশ্য করেই বলা হয়েছে বুঝতে বাকি নেই তার। এত রাতে একা একটা মেয়ে এভাবে সেজেগুজে বাহিরে বের হলে এমন কিছু যে হবেই। এই মুহূর্তে দ্রুত গতিতে সামনে পা বাড়ায় তোহা। তাসকিন এমন সময় এভাবে তোহাকে বের করে দিয়েছে যে সাথে কোনো টাকা পয়সাও কিছু আনা হয়নি। না আছে সাথে মোবাইল। বাবার বাসা অব্দি রাস্তাটাও সে চিনে না। এমন সময় মনে হলো পিছনে কেউ ফলো করছে। ভয় যেন কোনোভাবেই কমছে না। যত দ্রুত পারছে সামনে যাচ্ছে তোহা এক প্রকার দৌড়াচ্ছেই বলা যায়। আচমকা একটা গাড়ির সামনে এসে পড়ে। ভয় জ্ঞান হারিয়ে ফেলে সে। তারপর তার আর কিছু মনে নেই। ঘরের সব জিনিস এদিক ওদিক ছড়িয়ে ছিটে আছে। আয়না থেকে শুরু করে সব জিনিস ভেঙে ফেলেছে তাসকিন। মাথাটা প্রচন্ড ধরে আছে। কি করছে কি করবে কিছু বুঝতে পারছে না। কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। যে তোহাকেও ফুলের মতো একটা মেয়ে ভাবতো সে এতটা নিচ কি করে হতে পারে। ভিতরে আসবো। দরজার দিকে তাকায় তাসকিন। চোখের কোণে জল জমে আছে।
পুরুষ মানুষের চোখে কম কষ্টে পানি আসে না। আরিফা বলতেই শুরু করলো। আরিফা, যা হওয়ার তা তো হলোই। খামাকা নিজেকে কষ্ট দিও না তাসকিন। তাসকিন, আরিফা, যা এখান থেকে। তোর সাথে কথা বলার মন মানসিকতা আমার নেই। আরিফা, আমার সাথে রাগ কেন দেখাচ্ছ? বিয়ের সময় তো বলেছিলাম মেয়েটা ভালো না। শুনলে না তো? কোনো তো ভালোবাসিনি তোমায়। আমাকে বিয়ে করলে আজ এমন দিন দেখতে হতো না। তাসকিন, প্লিজ আরিফা, এখন আমাকে একা ছেড়ে দে। আর তোকে আমি অনেক বুঝিয়েছি, তুই আমার কাজিন। তোকে আমি নিজের বোনই ভাবি। প্লিজ যা এখন, নয়তো আমি এমন কিছু করবো যা তোর ভালো লাগবে না। আরিফা আর কিছু না বলে বাহিরে বেরিয়ে গেল, মুখে বিশ্বজয়ের হাসি। ভাগ্যিস অচেনা লোকটা তাকে টাকার বদলে এমন ফেক ছবি বানিয়ে এসব করতে সাহায্য করছিল। তোহাকে তার একদমই সহ্য হয় না। এখন অনেকদিন পর সে নিশ্চিন্ত। তবে তাসকিনের কথা ভেবে খারাপ লাগছে। যতই হোক, আরিফা তাসকিনকে অনেক পছন্দ করে। আমরা যে এত বড় বিষয়টা তোহাকে জানাইনি। ঠিক করেছি কি? তোহার মা, তোহার বাবা, জানি না। তবে এত বছর আগের একটা ওয়াদার জন্য আমরা আমাদের মেয়ের জীবন নষ্ট করতে পারি না। মা, তবে তুমি যে অনেক বছর আগে শুভ্র ছেলেটার বাবাকে কথা দিয়েছিলে তার ছেলের সাথে তোহার বিয়ে দিবে। বাবা, সে যখন তারা বেঁচে ছিল তখন। এখন তারা নেই। যতই বড়লোক পরিবার হোক, মা বাবা ছাড়া বড় হওয়া সেই ছেলের হাতে আমি আমার মেয়েকে দিতে পারি না। তাই তো তাসকিনের সাথে বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেললাম। মা, দেখ, আবার আমাদের কাজের ফল আবার মেয়েটাকে যেন ভোগ না করতে হয়। খুব ভয় হয় ইদানিং আমার। বাবা, ভয়ের কিছু নেই। বিয়ে যখন হয়েছে আর কিছু করতে পারবে না। মা, সব আল্লাহর ভরসা। সকালবেলা ধীরে ধীরে চোখ খোলে তোহা। একটা নরম বিছানার উপর শুয়ে আছে সে। উঠে বসে চারদিকে চোখ বুলায়। খুব সুন্দর করে রুমটা সাজানো গোছানো। বারান্দাটাও খুব বড়। খুব ধনী পরিবারের বাড়িঘর যেমন হয় আর কি। তবে তোহা এখানে কি করে এলো? প্রশ্নটা থেকেই যাচ্ছে। ম্যাম, আপনার খাবার। স্যার বলেছেন খাবার খেয়ে নিচে যেতে। একজন প্রায় ৪৫ বছরের মহিলা কথাগুলো বলল তোহাকে। তোহাকে আপনাদের স্যার। আর আমি কোথায় এখন? সার্ভেন্ট, আপনি খাবারটা খেয়ে নিন ম্যাম। বাকি কথা স্যারকে জিজ্ঞেস করবেন প্লিজ। তোহা, আমার খিদে নেই। আপনি নিয়ে যান খাবার। শেষে সার্ভেন্টের অনেক জোর করাতে তোহা খাবারটা খেয়ে নেয়। এরপর নিচে নামে সে। চারপাশে চোখ বুলিয়ে দেখে নেয়। দোতলা বাড়ি, খুব বড়। চারপাশে ঘুরানো সিঁড়ি। মাঝে বড় ড্রয়িং রুম। সোফা ও টেবিল দিয়ে সাজানো। নিচে নেমে চোখ যায় দরজার দিকে। বাহিরে বের হয়ে দেখে বিশাল জায়গা নিয়ে বাউন্ডারি দেয়া। একপাশে বড় সুইমিং পুল। তার চারপাশে ফুল গাছ দিয়ে সাজানো। তারই একপাশে ওদিক ফিরে একজন যুবক বসে আছে, হাতে গিটার। সুর মিলিয়ে গান গাইছে আমাদের গল্পগুলো। অল্প সময় ঘর পাতালো। তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা, মনের নদীর তল পাবে না। বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। আমাদের গল্পগুলো, আমাদের গল্পগুলো। এক লাফে দিয়ে আকাশ ছোঁয়া। আসমানি রং মাত্র জাদুর ছড়ি দিয়ে। বোবা সব মুহূর্তদের। শুনতো কথা চুপটি করে। বলে নাকি ঘর বানাবে রামধনুদের নিয়ে। আমাদের গল্পগুলো। এমন সময় গান গাওয়া থামিয়ে শুভ্র ফিরে তাকায় তোহার দিকে। তোহাকে দেখেই ওর মনের মাঝে যেন একটা শান্তি বয়ে যায়। ছোটবেলায় এভাবে শুভ্র গাইত। তোহা শুনত। এসব কথা কিছুই তোহার মনে নেই, কারণ সে তখন অনেক ছোট ছিল। তখন শুভ্রের বাবা ও তোহার বাবা বন্ধু ছিলেন। তখন শুভ্রের বাবা মা বেঁচে ছিল। তবে একটা দুর্ঘটনায় তারা মারা যায়। এতটা দিন শুভ্র বেঁচে আছে শুধু তোহার জন্য। সেই ছোটবেলা থেকে তাকে ভালোবেসে গেছে।
তবে যখন জানতে পারলো তোহার বিয়ে হয়ে গিয়েছে, তাও তার অফিসে কাজ করা একজন সাধারণ কর্মচারীর সাথে, তখন যেন পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল শুভ্র। কিন্তু সে থেমে যাবে না। নিজের ভালোবাসার মানুষকে নিজের কাছেই রাখবে, যেভাবেই হোক। তাই তো এত কিছু সে করেছে। হ্যাঁ, আরিফাকে সাহায্য করা ছেলেটা অন্য কেউ না, সে শুভ্র। তোহা, আপনি কি আমাকে এখানে নিয়ে এসেছেন? শুভ্র: জি। গতকাল কি আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন? প্রশ্নটা শুভ্র কাছে ছুড়ে দিল তোহা। শুভ্র কিছু না বলে শুধু তোহাকে দেখে যাচ্ছে। মেয়েটাকে দেখলে চেনাই যায় না। রাতে হয়তো ঘুমের ঘোরেও কেঁদেছে। চোখগুলো ফোলা ফোলা, একটা আলাদা মায়া মিশানো আছে মুখটাতে। আচ্ছা, ও কি তাসকিনকে ভালোবাসে? তবে এটা কি করে হতে পারে? হলেও শুভ্র কিছু যায় আসে না। তোহা শুধু এই শুভ্র। তোহা কিছু বললে না যে? শুভ্র: হ্যাঁ, আমি নিয়ে এসেছি। আপনি হঠাৎ আমার গাড়ির সামনে এসে জ্ঞান হারিয়েছেন। এভাবে একটা মেয়েকে রাস্তায় ফেলে চলে আসতে আমার বিবেকে বাজছিল, তাই আপনাকে নিয়ে এলাম। তোহা: ধন্যবাদ। এখন আমার নিজের বাসায় ফিরে যাওয়া উচিত। শুভ্র: না। জোরে চিৎকার করে। শুভ্র এভাবে চিল্লিয়ে ওঠাতে তোহা কিছু সময়ের জন্য ভড়কে যায়। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য শুভ্র বলতে শুরু করে: শুভ্র, আসলে আপনি এখন এত সকালবেলা একা কোথায় যাবেন? তার উপরে আপনাকে দেখে খুব দুর্বল মনে হচ্ছে। আজকে বিকেল অবধি এখানে থেকে যান। তোহা: তার প্রয়োজন নেই। আমার বাসায় লোক আমি না ফিরলে চিন্তা করবে। আমি যেতে পারবো। তোহা আর কিছু না বলে ফিরে আসতে নেয়। শুভ্র যেন আত্মা বেরিয়ে যাচ্ছে। কামন শুভ্র, ডু সামথিং। এভাবে এতটা কাছে আসার পর তুই তোহাকে যেতে দিতে পারিস না। যাকে পাওয়ার জন্য এত কিছু করলি, সে এভাবে তোকে ছেড়ে চলে যাবে, এটা তুই হতে দিস না। এর জন্য যা করতে হয় তুই করবি। নিজেকে কথাগুলো বলে উঠে দাঁড়ায় শুভ্র। এবার তাকে আঙুল বেঁকাতে হবে। শুভ্র কিছু না বলে দৌড়ে তোহার পিছে গিয়ে ওর উপর একটা স্প্রে করে দেয়। আগে থেকেই এমন কিছু হবে তা ভেবে রেখেছিল শুভ্র। সাথে সাথেই নিচে অচেতন হয়ে পড়ে তোহা। ভাইয়া, ভাবি কোথায়? আসার পর থেকে দেখলাম না। ভাবি তো এত বেলা করে ঘুমায় না। তনুর কথায় উপর ফিরে তাকায় তাসকিন। খাবার সামনে নিয়ে এতক্ষণ চুপ করে বসেছিল তাসকিন। গলা দিয়ে তো খাবার নামছে না। তোহাকে এভাবে রাতে বের করে দেয়াটা তার ঠিক হয়নি। আসলে মানুষ রাগের বশে এমন অনেক কিছুই করে যার জন্য তাকে সারা জীবন আফসোস করতে হয়। তাসকিনের মা শরীরটা হয়তো ভালো নেই মেয়েটার, তাই আসেনি। তাসকিন তাই বলে তুই না খেয়ে থাকিস না বাবা, খেয়ে মেয়েটার জন্য খাবার নিয়ে যাস। তনু তাই করবে ভাইয়া। আমি তাড়াতাড়ি খেয়ে এখন মেঘাদের বাসায় যাব। তাসকিনের মা আবার যাবি কেন? কাল তো ওখানেই ছিলাম। তনু আর বলো না মা, ওদের বাসায় অনেক ঝামেলা হচ্ছে। মেঘার কাজিনের কিছু ফেক পিক কেউ একজন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিয়েছে। বেচারির কোনো দোষী নেই। এখন বুঝো ওর উপর কি ঝড়টা যাচ্ছে। তাসকিনের মা কি যুগ যে এলো বাবা, তুইও সাবধানে থাকিস। আজকালকার দিনে এজন্য ছবি টবি কাউকে দিতে হয় না। মানুষ কতটা নিচ। আর এভাবে সব ছবি এডিট করে বোঝার কোনো উপায় নেই। তাসকিন আর কিছু শুনতে পারছে না। সবকিছু তার কাছে অসহ্য লাগছে। বুকের ভিতরটা ফাঁকা ফাঁকা লাগছে। মনে হচ্ছে বড় কোনো ভুল সে করে ফেলেছে। তবে সব দোষটা তার একারও না। বিয়ের রাতেই কেউ একজন তাকে মেসেজ করে বলেছিল, যেই মেয়েকে বিয়ে করেছেন কতটুকু জানেন তার সম্পর্কে। সারা জীবন পস্তাতে হবে না তো আবার। তখন অবশ্য এসব কিছু বার্তা দেয়নি তাসকিন। তবে সমস্যাটা শুরু হয় সেদিন অফিসে নতুন পারফিউম পাবলিশ করার সময়। সময় মতো তাদের অফিসের রিচার্জার এসে উপস্থিত হয়নি। কারণ হিসেবে পড়ে শুনতে পারে তার ওয়াইফ নাকি অন্য ছেলের সাথে পালিয়ে গিয়েছে। বিয়ের পর সব সময় দূরত্ব বজায় রাখত সে।
হয়তো সেই ছেলের জন্য। তার উপর সেদিনেই তার কাছে আনানোর ঠিকানা থেকে একটা পার্সেল আসে, আর সেখানেই ছবিগুলো ছিল। সব মিলিয়ে তাসকিনের মানসিক অবস্থা এমন হয়ে গিয়েছিল যে সে না চাইতেও তোহাকে অবিশ্বাস করে ফেলে। আমাদের সমাজে আজকের দিনে চারপাশের পরিবেশ কতটা নোংরা হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। পরকীয়া বা জিনা, ডিভোর্স, ধর্ষণ এসব শব্দ শোনা এখন প্রতিদিনকার ব্যাপার। তাই এখন আর কাউকে অন্ধবিশ্বাস করা যায় না। তবে তাই রাগের বসে কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়া ঠিক নয়। আবেগের আগে কখনো কখনো বিবেককে ব্যবহার করতে হয়। তাসকিনের মানসিক অবস্থাটা কেমন ছিল আশা করি সবাই বোঝার চেষ্টা করবেন। সবাই তো আর কোরিয়ান ড্রামা বা রূপকথার গল্পের নায়কের মতো সব দিক দিয়ে পারফেক্ট হতে পারে না। নিজের রুমে এসে চারিদিকটা ভালো করে দেখছে তাসকিন। কি সুন্দর করে রুমটা সাজিয়েছিল তোহা। তার খোপার বেলির মালাটা এখনো নিচে পড়ে আছে। এসব হয়তো তার জন্যই ছিল। মালাটা হাতে নেয় তাসকিন। চারপাশে যেন হাহাকার করা শব্দ। এখন সবটা পরিষ্কার তাসকিনের কাছে। কেউ হয়তো ইচ্ছা করে করেছে এসব। তবে তোহা এখন কোথায়? বাবার কাছে গিয়ে থাকলে তারা একবার হলেও তাসকিনের কাছে কল করত। কোথায় খুঁজবে সে তোহাকে? হঠাৎ ছবিগুলোর কথা মনে আসল। ড্রয়ার থেকে বের করে পিছনে উল্টে দেখতে লাগে তাসকিন। একটা ফটোশপের ঠিকানা দেয়া। রাতের পরিবেশ। খোলা আকাশের নিচে একটা মাঠের চারপাশে পর্দা টানানো, বিভিন্ন রঙের। মাঝে একটা ছোট করে টেবিল। তার উপর একটা বাতি জ্বলছে। বাকি চারপাশটা অন্ধকার। টেবিলের উপর ফুলের পাপড়ি দিয়ে সাজানো। পাশেই দুটো টুল। একটাতে শুভ্র বসে আছে, আর অন্যটাতে বসে টেবিলে মাথা দিয়ে ঘুমিয়ে আছে তোহা। শুভ্র শুধু তাকে দেখে যাচ্ছে। হাতে গিটার নিয়ে সে আবার গাইতে লাগলো। তেরে ইস্ক মে মার যাবা, বানকে খুশবু বিখার যাওয়া, ইস্ক মে মার যাবা, मुझसे दीवाना ना होगा दीवानों में, ढूंढ ले जाना चाहे दोनों जहानों में, मेरी हाथे की लकीरों में, रावण जो तुझको लिखाना, हेव मुझ बेजुनकी, রাবছে ভীমে লাজাবা, ফানা থিম ছং। কিছুক্ষণের মাঝে তোহার গানের সুরে ঘুম ভাঙে। ঘুমের রাজ্য হতে ফিরতেই তোহা। মহারানীর ঘুম ভেঙেছে তবে। কি খাবেন বলুন? অর্ডার করছি। ধীরে ধীরে চোখ খুলে তোহা। চারপাশে এমন সাজগোজ আর শুভ্র কথা শুনে মেজাজটা বিগড়ে যায়। শুভ্র, কিছু বলছো না যে? তোহা, এখানে কেন এনেছেন আমায়? আমি বাসায় যাব। শুভ্র, সমস্যা কি তোমার? প্লিজ আমার খারাপ রূপটায় ফিরতে আমাকে বাধ্য করবে না। আর যেই মানুষরা তোমাকে বিশ্বাস করে না, ভালোই বাসে না, তার কাছে ফিরে কি করবে? তোহা, আপনি কি করে জানলেন তাসকিন সম্পর্কে? আর সে আমাকে ভালোবাসে কিনা তা আমিই ভালো জানি। আর এই রইল বিশ্বাসের কথা। তবে শুনুন মিস্টার, যদি কাউকে ভালোবাসেন তবে সেই ভালোবাসাটা হারানোর ভয় থাকে। আপনি বুঝবেন না। শুভ্র, হাহা, হাসালে আমায়। নিজের মানুষটাকে চোখের সামনে অন্য কারো হয়ে যেতে দেখেছি, আর তুমি বলো আমি বুঝি না? তোহা, আপনি কেন আমার সাথে এমন করছেন? তাসকিনের সাথে আপনার কি শত্রুতা আমি জানি না, জানতেও চাই না। শুধু এইটুকুই বলবো, আপনি যদি আমাকে এখন যেতে না দেন তবে। শুভ্র, কি তবে? তোহা আর কিছু বলার সুযোগ দিল না শুভ্রকে। টেবিলের উপর তোহার পছন্দের কেক চাকু ছিল। হয়তো শুভ্রই এনেছে তোহার জন্য। সাথে সাথে চাকুটা তোহা নিজের গলায় ধরে চালাতে নিল। শুভ্র, স্টপ ইট। কি করছো? এটা খেলির জিনিস না। তোহা, আমিও জানি এটা কি। তবে আপনি যদি আমাকে জোর করে রাখতে চান তবে আমি আত্মদ্বারা চিহ্ন হত্যা করতে বাধ্য হব। শুভ্র, না, এটা আমি হতে দিতে পারি না। আমার ভুল হয়ে গিয়েছে। আমি বুঝেছি তোমাকে জোর করেও আমি পাবো না। আমি আর কোনোদিন তোমার আর তাসকিনের মাঝে আসবো না। তুমি চলে যাও। তোহা কিছু না বলে ছুরিটা হাত থেকে ফেলে দিল।
ছেলেটার জন্য খারাপ লাগলেও কিছু করার নেই, তার কাজে তার স্বামী সব। তোহা দৌড়ে সেখান থেকে মেইন রাস্তায় চলে যায়, আর একটা অটো নিয়ে রওনা দেয় বাসার উদ্দেশ্যে। শুভ্র কিছু না বলে শুধু তাকিয়ে থাকে। হয়তো এটাই তার ভাগ্য, কেউ কিছু না চেয়েও সব পেয়ে যায়, আর কেউ সারা জীবন শুধু একজনকে চেয়েও পায় না। শুভ্রপক্ষে হয়তো আর কোনোদিন কাউকে ভালোবাসা সম্ভব নয়। সে জানেও না তার জীবনে কি হতে চলেছে। এক বুক যন্ত্রণা নিয়ে তাকিয়ে থাকে সে আকাশের দিকে, আর বলতে থাকে, আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ, যাকে নিরন্তর পাহারা দেয় এক কাঁটার বাগান। সন্ধ্যায় অন্ধকার এক পরিত্যক্ত পার্কের পাশে বসে আছে তাসকিন। মাথাটা ধরে গেছে খুব। নিচে তাকিয়ে দু এক ফোঁটা চোখের পানি ফেলল সে। আর কি সে পাবে না তোহাকে? হয়তো পাবে না। তার পাপের শাস্তি এটা। নিজের কাছে নিজেকেই এখন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মনে হচ্ছে তার। এমন সময় কাঁধে কারো হাত পড়তেই শিহরিত হয় তাসকিন। তাসকিন, এটা কি তুমি? তোহা পাশ দিয়েই যাচ্ছিলাম, আপনাকে দেখে গাড়ি থেকে নামলাম। আপনার তো খুশি থাকার কথা। একটা বাজে আবর্জনা যুক্ত কীট আপনার জীবন থেকে চলে গেল, তবে এতটা উস্কুস্কো লাগছে কেন আপনায়? তাসকিন, সবটাকে আগের মতো নতুন করে শুরু করা যায় না। তোহা কিছু বলে না, চুপ করে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। তাসকিন ওকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। হয়তো ওদের মাঝে সম্পর্কের শুরুটা এখন নতুন করে হবে, যার ভিত্তিটা হবে আরো মজবুত। সমাপ্ত।